যারা প্রথম পরীক্ষা দিতে চলেছো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। 100টা প্রশ্নের উত্তর দিয়েও কাট অফ ক্লিয়ার করতে পারলো না, অথচ অন্য কেউ সেখানে 75টা প্রশ্নের উত্তর দিয়ে কাট অফ ক্লিয়ার করে সিলেকশন পেয়ে গেল। যদি কোনো প্রশ্ন আমার না জানা থাকে তাহলেও আমি কিভাবে সেটা সঠিক আনসার করে আসতে পারি? আন্দাজে একেবারেই নয়। পরীক্ষক এই ফাঁদগুলো পরীক্ষার হলে পেতে রাখে, যেখানে কিনা স্টুডেন্টরা যাতে সময় নষ্ট করে বাকি প্রশ্নগুলোর উত্তর না করতে পারে। সেই যে প্রশ্নগুলো যাতে স্টুডেন্টরা সর্বদা করতে গিয়ে বারবার ভুল উত্তর আসে বা ভুল করে। এই ফাঁদ যদি তুমি আজকে বুঝতে না পারো, তোমার যে কোনো পরীক্ষা দাও না কেন সিলেকশন পাওয়া প্রায় অসম্ভব। হ্যাঁ, ঠিকই শুনেছো। তাই আজ এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তার কারণ আজকের এই ভিডিওতে শেখাবো কি করে নেগেটিভ মার্কিং এড়ানো যায়, কি করে নেগেটিভ না করে একেবারে কম প্রশ্নের উত্তর দিয়েও সিলেকশন পাওয়া যায়, কি করে কোনো প্রশ্ন তোমার যদি জানা না থাকে তা সত্ত্বেও কি করে তুমি সঠিক আনসার করে আসতে পারবে, সমস্ত কিছু শেখাবো আজ এই ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসইআই। বিএসএসইআই তে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বিজয় স্যার শুরু করতে চলেছি আজকে তোমাদের উদ্দেশ্যে একটা স্ট্র্যাটেজি নিয়ে। তোমাদের মস্তিষ্ক এক্সাম হলে যে বিষয়টা ঠিকঠাকভাবে ম্যাচ করতে পারে না সেই বিষয় নিয়ে আলোচনা। তাই ক্লাসটা সবাই লাইক করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো এবং লাইক করে দিও ভিডিওটাতে। তো চলো শুরু করি আমাদের আজকের এই ভিডিও। তো পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ আজকে হয়তো আমরা ওই হাওয়াইবাজি কথা বলবো না। আজকে আমরা বলবো এবং যে কথাই বলবো তার প্রুফ সহ সেটা আমরা দেখব অঙ্ক কষে। তার মানে আজকের যে বিষয়টা শিখতে চলেছি আমরা, সেটাকে আমরা বলে থাকি এলিমিনেশন মেথড। তো এই বিষয়টা কি জিনিস স্যার, বা এর মধ্যে কেন আজকে আমরা এই বিষয়টাকে শিখবো বা জানবো? প্রথম কথা বলে রাখি, পরীক্ষার হলে পরীক্ষক 20টি প্রশ্ন এমন দেবে যেগুলো কোনোভাবে তোমার ছোঁয়া উচিত নয়, অথচ তুমি চাও কি আমি 100% অ্যাটেম্প্ট করব। তুমি চাও কি আমি সব থেকে বেশি অ্যাটেম্প্ট করব। তুমি চাও কি, আচ্ছা তুমি নিজে একটা কথা আমাকে পরিষ্কার বলো তো, তুমি যদি আজকে 100তে 100টা ঠিক করলে আমি মেনে নিলাম, তোমাকে কি কোনো পুরস্কৃত করা হবে? তোমাকে কি ডেকে প্রাইজ দেওয়া হবে? নিশ্চয়ই হবে না। তুমি কাজে যদি কাট অফ যায় তোমার 55, ধরো কাট অফ গেল 55, তুমি 100টা প্রশ্ন করে 100 পেয়েছো, আর যে 55.12 পেয়েছে, দুজনের ভ্যালু সেম। তাহলে সেই জায়গাটা তুমি মাথায় রাখো যে আমি 100টা করার লোভে চাকরিটাকে হারাচ্ছি না তো। বিষয়গুলোকে এভাবে বুঝতে হয়, জানতে হয়, তাহলেই সিলেকশন সহজে পাওয়া যায়। চলো তো দেখে নিই আমরা এই বিষয়টা কি, বা এই বিষয়টা আমি কেন বলছি। তার প্রথম কথা হচ্ছে কম উত্তর দিয়ে বেশি নম্বর পাওয়া আর বেশি উত্তর দিয়েও কম নম্বর পাওয়ার খেলা প্রথমে তোমাদেরকে আমি দেখাতে চলেছি অঙ্কের মাধ্যমে। পরীক্ষাতে যেখানে নেগেটিভ মার্কিং এর পরীক্ষাগুলো হয় অন থার্ড বা অন ফোর্থ হয়, আমি সবচেয়ে অন ফোর্থটাকেই ধরলাম। কোনো পরীক্ষা দিতে চলেছো যার নেগেটিভ মার্কিং অন ফোর্থ, তার মানে 0.25। তো এই নেগেটিভ মার্কিং পার কোশ্চেন পিছু, সেখানটায় আমরা যদি 100টা প্রশ্ন টার্গেট নিয়ে বা 100টা প্রশ্ন আসছে, আমি 100টাই করে আসছি বেশি পাওয়ার লোভে, তাহলে কেন আমি পাস করতে পারবো না? সেই লজিকটা একটু আমরা অঙ্কের মাধ্যমে দেখে নিই। আমি দুই পাশে দুজন ছাত্রকে রেখেছি, ছাত্র নেই নয়, এখানটায় ছাত্র হিসেবে রেখেছি কে, একটা ছাত্র নম্বর এ কে আর একজন ছাত্র নম্বর বি কে। ছাত্র নম্বর এ যেখানে খুব ইমোশনাল ছাত্র, এবং বি
যে স্মার্ট ছাত্র যে সবসময় স্মার্ট স্টাডি করতে পছন্দ করে বা একজন স্মার্ট স্টুডেন্ট, সে চাকরি পেয়ে যাচ্ছে অথচ যে ইমোশনাল সে পাচ্ছে না। কিভাবে? চলো অঙ্কটা একটু মেলানোর চেষ্টা করি। 100টা প্রশ্ন সে অ্যাটেম্প্ট করে এসছে, ছাত্র নম্বর এ ঠিক করেছে কটা? 60টা। ভুল করেছে কটা 100 ঠিক করতে গিয়ে? 40টা। তাহলে যদি দেখি আমরা 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 1/4, তাহলে সেক্ষেত্রে সে এখান থেকে 10 নাম্বার তার হয়ে গেল এলিমিনেট। অর্থাৎ এ 60টা কারেক্ট করেছিল, 10 নাম্বার হয়ে গেল এলিমিনেট। তার মানে এ অ্যাকচুয়াল স্কোরে দাঁড়ালো 50। অথচ স্মার্ট ছাত্র কি করেছিল? ও 25টা প্রশ্ন ছেড়েই দিয়েছিল, ভালো করে বুঝবে, এবং পুরো ফুল অ্যাকিউরেসি দিয়ে 75টা প্রশ্ন অ্যাটেম্প্ট করে এসেছিল। 75টা প্রশ্নের মধ্যে তাহলে এ কারেক্ট করলো কটা? 60টা। যদি ও কারেক্ট 60টা করে, এও 60টা করেছে। খুব ভালো কথা, দেখো একই কারেক্ট করেছে। তাহলে অ্যাটেম্প্ট করেছিল 75টা, তার মধ্যে 60টা কারেক্ট, বাকিগুলো স্কিপ করেছিল। ভুল করেছে তাহলে কটা? মোট 15টা। 60টা কারেক্ট করেছিল, তাহলে ভুল করেছে 15টা। তাহলে 15টা যদি ও ভুল করে থাকে 0.25, অর্থাৎ এখানটায় 0.25 এর মধ্যে যদি আমরা দেখি 15টা ভুল করেছে, তাহলে 3.75, এটা হয়ে গেল তার ডিডাক্ট নম্বর বা নেগেটিভ নম্বর। এবারে 60-এর থেকে যদি 3.75 বাদ দাও, তোমার হচ্ছে কত? 56.25। তাহলে এ পেয়ে গেল 56.25। কত পেয়ে গেল? 56.25। কাট অফ ধরতে হলো 55 কাট অফ গেল। এ তো 100টা প্রশ্ন উত্তর করেছিল, এ তো 56.25 পেয়ে গেছে। মাত্র এ অ্যাটেম্প্ট করেছিল 75টা কোশ্চেন, 25টা প্রশ্ন ছেড়ে দিয়েছিল। চাকরিটা কে পাবে? বি পাবে নাকি এ পাবে? আমাকে বলো। অবশ্যই চাকরিটা পেয়ে যাচ্ছে আমাদের বি। তাহলে বি নম্বর ছাত্র কিন্তু চাকরিটা পেয়ে গেল, আর এ নম্বর ছাত্র সবটা অ্যাটেম্প্ট করেও পেল না। স্যার কেন পায় না? তার পিছনে লজিকটা স্যার কি আছে? আসল কথাটা হচ্ছে এটাই, যদি 100 মার্কের পরীক্ষা হয়, এক্সামিনার চেষ্টা করে 100টার মধ্যে 20টা প্রশ্ন, 15 থেকে 20টা প্রশ্ন এমন দেবে যাতে তোমার সময় নষ্ট হবে এক্সাম হলে, যাতে তুমি বাকি প্রশ্নগুলো অ্যাটেম্প্ট না করতে পারো, আবার তুমি নেগেটিভ মার্কিং এর ফাঁদে পড়ে যাও। তাই বিষয়টাকে বোঝার চেষ্টা করো, এক্সামিনারের সাইকোলজি বোঝার চেষ্টা করো, এবং ঝটপট করে সবগুলো আনসার করার কথা না ভেবে সঠিকভাবে অ্যাকিউরেসি মেনটেন করে যদি কম অ্যাটেম্প্ট করো, বা এই 15 থেকে 20টা প্রশ্ন তুমি যদি ছেড়ে দিতে পারো, তাহলে সিলেকশনটা কিন্তু তোমার হয়ে যায়। বলে স্যার না, এক্সাম হলে গিয়ে আমরা নিজেদের প্রচুর ইগোতে পড়ে যাই, এই ইকেই করতে হবে গো। কি বললাম? এক্সাম হলে গিয়ে না স্যার আমরা এই ইগোতে পড়ে যাই, এই ইটাকেই যদি তুমি গো করতে পারো তাহলে তুমি সিলেকশন পাবে। বলে স্যার কিসের ইগো? তুমি এত বছর পড়ে যাচ্ছ, পরীক্ষা করে যাচ্ছ, প্র্যাকটিস করেই যাচ্ছ, পরীক্ষা দিয়ে যাচ্ছ, মক টেস্ট দিয়ে যাচ্ছ, তারপরেও কোথাও না কোথাও যে তোমার একই টাইপের প্রশ্ন, ধরো একটু ডেটা ভুল ছিল বা এই ছিল, দিয়ে দিয়েছে, তুমি দেখছো উত্তর মিলছে না, তুমি তখন নিজের মধ্যে ইগো তৈরি হয় তোমার, আমি এই প্রশ্নটা পাচ্ছি না, আমি এত বিজ্ঞানের জাহাজ, এত ইংলিশের জাহাজ, এত মানে কি বলে ম্যাথের জাহাজ, আমি এত জিকের জাহাজ ভান্ডার, হ্যাঁ আমি পাচ্ছি না এটা। বিশেষ করে অঙ্কে এটা হয়, ঠিক আছে, বা রিজনিং এ হয়। তো বলে রাখি যে পাচ্ছি না, আমি পাচ্ছি না বলে তোমার যদি এই ইগো ওখানে কাজ করে এক্সাম হলে, তাহলে ওই খেলা শেষ হয়ে গেল, সিলেকশন থেকে তুমি কিন্তু ছিটকে গেলে। প্রথম পয়েন্ট এটা, প্রথম ভুল স্টুডেন্টদের এটাই, ঠিক আছে। তাই এরকম করব না, সরাসরি আমরা স্কিপ করার চেষ্টা করব। গত 1-2 বছর 3 বছরে তুমি যে প্রস্তুতি নিয়েছো, যে পরীক্ষার যে যেমন ভাবে নিচ্ছ, সেখানে যদি দেখো যে এমন প্রশ্ন এসছে সেটা তোমার এত বছর পড়ার মধ্যে নেই, তাহলে সরাসরি স্কিপ করো, সরাসরি স্কিপ করো। গত 1 বছরের প্রস্তুতি তুমি তারা শোনোইনি, সেই প্রশ্ন নিয়ে যদি তুমি নিজের ভাগ্য পরীক্ষা করতে চলে যাও, তাহলে তোমার ওই সিলেকশন পাওয়ার
হবে না। যে কথাটা প্রথমেই বলেছিলাম, 100তে 100 পেলে কেউ এখানে তোমাকে নোবেল প্রাইজ ঘোষণা করবে না বা দেবে না। তোমার লক্ষ্য কিন্তু এক্সাম হলে কাট অফ ক্লিয়ার করা। তাই যে প্রশ্ন জানো না স্কিপ করো, ঠিক আছে? দেখবে যখন ক্রিকেট খেলা হয়, যখন কোনো ফাস্ট বলার যে কিনা রেগুলার ভালো পারফর্ম করে আসছে, সেরকম যদি ফাস্ট বলার তোমার সামনে বল করতে চলে আসে বা যে কোনো ক্রিকেটের সামনে বল করতে চলে আসে, দেখবে যে ব্যাট করে না, সে কিন্তু ডিপেন্ড করার চেষ্টা করে সবসময়ের জন্য বলটাকে। ও কিন্তু হুট করে 6-4 মেরে দিতে যায় না। বুঝতে পেরেছি? তাই আমাদেরকে বুঝতে হবে আগে কোন প্লেয়ার, মানে এই প্রশ্নটা এসছে, মানে এই বলটা আমার কাছে এসছে, মানে এটা কি ডিপেন্ড করতে হবে নাকি 6 হাঁকাতে হবে, সেটা তুমি ডিসাইড করবে, কারণ ব্যাটটা তোমার হাতে, ঠিক আছে? তাই এইখানটায় ইগোর কোনো কাজ নেই, ঠিক আছে? তো এইটা করলেই সবচেয়ে মহাবিপদে পড়বে। পরবর্তী ট্রিক্স বলেছিলাম যে একটা মেথড শেখাবো, যে মেথডের মাধ্যমে তুমি না জানা প্রশ্নও সঠিক করে আসবে। স্যার কি সেই মেথড? সেটার নাম এলিমিনেশন মেথড। স্যার এই এলিমিনেশন মেথড আবার কি জিনিস? আসল জাদু এখানেই, ঠিক আছে? আমরা কি করি, ধরো কোনো প্রশ্ন কমন আসেইনি, আমরা আজ থেকে কি করি, সেই সময় আমরা কি করি, আমরা খুঁজি প্রশ্নটা পড়ি, তার সঠিক উত্তর খোঁজার চেষ্টা করি। কিন্তু আজ থেকে তার খেলা উল্টে যাবে। যখনই এরকম প্রশ্ন তুমি সম্মুখীন হবে আজ থেকে, তখন সবসময় মাথায় রাখবে, কি মাথায় রাখবে, যে কোনটা উত্তর হবে না সেটা আগে খুঁজে বার করব, বাকিটা আনসার একা একা ধরা দেবে। বলে স্যার বুঝলাম না কিভাবে? তো চলো একটু দেখানো যাক। ধরো আজকে কোনো ইতিহাসের কোনো প্রশ্ন এসেছে, কোনো একটা চুক্তি নিয়ে কোনো প্রশ্ন এসেছে, ঠিক আছে? তোমার কাছে অপশান আছে, এই 4টে অপশান আছে। একটা আছে 1500, 1905, 1857, 1885। তুমি যে কোনো একটা চুক্তি, তুমি তার নামই শোনোনি, সব শুনেছো, তার নামই শোনোনি এতদিনে, তার মধ্যে দেখছো তুমি 1905 অপশানে আছে। জীবনে সেই চুক্তি হতে পারে? তো বঙ্গভঙ্গের সময়ের গল্প, এই যে পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গের গল্প, তো সেক্ষেত্রে কি করে হতে পারে? এটা আনসার হবে? হবে না। তাহলে আগে তুমি এটাকে কেটে এলিমিনেট করো বা বাদ দাও। নেক্সট 1857, তো সেই সিপাহী বিদ্রোহের ব্যাপার। তাহলে সিপাহী বিদ্রোহের ব্যাপার মানে তোমার যেই মাথায় ক্লিক করছে, এখানটা এটা তো হতে পারে না, কেটে দাও। 1885 জাতীয় কংগ্রেস, তাহলে জাতীয় কংগ্রেস যদি 1885টা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের চুক্তি স্বাক্ষর হতে পারে? হতে পারে না। যেটা পড়ে থাকে সেটা আনসার। তাই এটা হচ্ছে, এটাকেই বলে এলিমিনেশন মেথড। তো স্যার ব্যাপারটা কেমন হলো? ব্যাপারটা হচ্ছে এটাই, তুমি কি উত্তর সেটা না ভাবে কোনটা হবে না সেটাকে আগে ভাবো, বাকি দেখবে তোমার আনসার তোমার সামনে চলে এসছে। এই এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করতে হয় যখন তুমি সমস্যার মধ্যে পড়ে যাও। বলে স্যার 1 মিনিট দাঁড়িয়ে যান, যদি কোথাও দেখি দুটো অপশানই আমার জানা নেই, দুটো অপশানই দেখা যাচ্ছে অন্যরকম লাগছে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রেও তুমি করতে পারো একটা অ্যাপ্রোচ। সেটা কি? তোমার ধরো দুটো অপশান তুমি কেটে ফেলেছো, বাকি দুটোর মধ্যে কনফিউশন, বাকি দুটোর মধ্যে কনফিউশন, এটাকে বলে 50-50 রিস্ক, এটাকে বলে 50-50 রিস্ক। এখানে নেগেটিভ খাওয়ার চান্স খুব কম, কিন্তু 4টের মধ্যেই তুমি এলিমিনেট না করতে পারো, তাহলে আর কি হলো? কোনো উপায় নেই বা কোনো লাভ নেই, ঠিক আছে? তো অত্যন্ত তুমি এই 4টের মধ্যে দুটো অপশনকে কেটে দিতে পারো, নিশ্চিতভাবে বাদ দিতে পারো, তাহলেই তুমি এই রিস্কটা নেবে। বাকি দুটোর মধ্যে কোনো না কোনো একটা আনসার হবে, সেইটাই তুমি রিস্ক নেবে, কারণ এক্ষেত্রে নেগেটিভ খাওয়ার চান্স অনেক কম থাকে, ঠিক আছে? এবার তার মধ্যে থেকে তোমার যেটা মনে হচ্ছে এলিমিনেট করার চেষ্টা করবে, সেটা আনসার নেবে। এর মধ্যে নেগেটিভ খুবই কম হয় এই 50-50 রুলসের মধ্যে দিয়ে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করব? কোশ্চেনকে ভালো করে পড়বো। যদি দেখি যে এটা আমার জানা আছে এক্সাক্ট আনসার, মার্ক করে দেবো। যদি দেখি এটা আমি 1 বছরে বিগত শুনিনি, সরাসরি স্কিপ মেরে দেবো, যা বললাম। আবার যদি দেখি এক্সাক্ট আনসার মনে পড়ছে না, দুটো অপশন এলিমিনেট হয়ে গিয়েছে, যেটা স্কিপ করে দিয়েছি, কিন্তু বাকি দুটোর মধ্যে আমার কোনো না কোনো একটা আনসার হবে, এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করব, 50-50 রিস্ক, এক্ষেত্রে কিন্তু আনসার চুজ করব। এক্ষেত্রে 50%, 50-50 যেহেতু আছে, এক্ষেত্রে 75% তোমার সঠিক উত্তরটাই তুমি মার্ক করে আসবে, ঠিক আছে? চলো নেক্সট। তাহলে কি করতে হবে এর জন্য? প্রতিদিন এই যে এলিমিনেশন মেথড যেটা আমি বললাম, একদিনে হবে না, হবে না, হবে না, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। এর জন্য কি করতে হবে? বাড়িতে রেগুলার বেসে প্র্যাকটিস করতে হবে।
আর প্র্যাকটিস করতে তো হবেই। আর প্র্যাকটিস যদি না করতে পারো বা তোমাদের প্রবলেম হচ্ছে, তোমাদের প্র্যাকটিস সেট নেই, প্র্যাকটিস সেট কিনে নাও। যদি প্র্যাকটিস সেট না কিনতে পারো, আমার সাথে আমার এই পাশে দেখো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে গ্রুপে জয়েন করে যাও আমার। আমি গ্রুপে কোশ্চেন পাঠাই, সেখানে আনসার দেওয়ার চেষ্টা করো, সেখানে অ্যাপ্লাই করার চেষ্টা করো। এই নাম্বারে একবার হাই পাঠিয়ে নিও, দেখবে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। যে যা পরীক্ষা দিচ্ছ সেই গ্রুপে জয়েন করে যাবে, তাহলেই হবে। ঠিক আছে, তো জয়েন করে যাও, আমি কোশ্চেন পাঠাই ওখানে, তোমরা ওখানে নিজেদের প্রস্তুতি যাচাই করে নিতে পারো। ঠিক আছে, তো এভাবে এগিয়ে চলো। এলিমিনেশন মেথড একদিনে রপ্ত করা সম্ভব নয়। এটা কিন্তু রপ্ত করতে গেলে তোমাকে রেগুলার বেসে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, তারপরেই রপ্ত হবে। ঠিক আছে, তাই এটা বলবো একদিনের জিনিস নয়, অত্যন্ত 30টি মক টেস্ট এই ট্রিক্সটি অ্যাপ্লাই করতে হবে। প্রথম ভুল হবে, কিন্তু আস্তে আস্তে ব্রেন আস্তে আস্তে লজিক্যাল ওয়েতে ভাবতে শিখবে। আস্তে আস্তে ব্রেন ঠিকঠাকভাবে আবার দেখবে কাজ করছে, এবং এই মেথডটা তোমার তখন মনে হবে এই মেথডে আমি এবার থেকে যদি প্রশ্ন না জানি এই মেথডেই আনসার করব। আশা করছি বুঝতে পেরেছি বা বোঝাতে পেরেছি। সামনে যারা প্রস্তুতি নিচ্ছ এবং তোমাদের যদি মনে হয় এই মক টেস্ট দিতে আমার অসুবিধা হচ্ছে, আমার কনসেপ্ট ক্লিয়ার নেই এখনো, সামনে যে পরীক্ষাগুলো আসবে আমি কিভাবে সিলেকশন পাবো, তোমাদের জন্য কিন্তু আমাদের পঞ্চায়েত 3.0 ব্যাচ এখনো ওপেন আছে। এখনো ফ্ল্যাট 15% ডিসকাউন্ট আছে আজ রাত 12টা পর্যন্ত। তাই দেরি না করে চট জলদি এনরোল করে নাও। এই YT115 এটা ইউজ করলেই পাবে ওই 50% অফ যে কোনো ব্যাচের উপরে। ঠিক আছে, তো দেরি না করে তাড়াতাড়ি জয়েন করে যাও। যদি কোনো রকম প্রবলেম ফেস করো আমার সাথে যোগাযোগ করে নেবে আমার এই নম্বরে 7890099734 এই নাম্বারে। ঠিক আছে, নেক্সট এই ব্যাচে কি পাচ্ছ? লাইভ ক্লাস, স্টাডি মেটেরিয়াল, ফাউন্ডেশন মক টেস্ট, রেকর্ডেড ক্লাস, এখানে কিন্তু মক টেস্টও আছে। তাই তোমরা যে মক টেস্ট প্র্যাকটিস এখান থেকেও করে নিতে পারো, ভ্যালিডিটি কিন্তু 6 মাসের জন্য। যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, ফ্রি মক টেস্টের জন্য জয়েন করে যেও। রেগুলার ফ্রি ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য, যে কোনো ক্লাস নিই না কেন তার পিডিএফ পাওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেও। এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন করে যাবে, সেখানেই কিন্তু সমস্ত আপডেট তুমি পেয়ে যাবে। যারা আইসিডিএস কে টার্গেট করছো, যদি কেউ হয়ে থাকো কমেন্ট সেকশনে জানাবে তোমরা কে কোন পরীক্ষাকে টার্গেট করছো। কমেন্ট সেকশনে জানাবে কে কোন পরীক্ষাকে টার্গেট করছো। তুমি যদি আইসিডিএস সুপারভাইজার 2 টার্গেট করো, তাহলে আইসিডিএস সুপারভাইজার 2.0 নতুন ব্যাচ আছে, ব্যাচে তাড়াতাড়ি জয়েন করে যাও। প্রবলেম ফেস করলে আমার সাথে যোগাযোগ করে নিও 7890099734 এই নাম্বারে। আর সবচেয়ে বেশি ডিসকাউন্ট ওই যে 15% ডিসকাউন্টের জন্য ইউজ করো YT115 এই কুপন কোডটা। আইসিডিএস ওয়ার্কার হেল্পারকে যারা টার্গেট করছো তারা এই কুপনটা ইউজ করলে ডিসকাউন্ট পেয়ে যাবে। অফারটা কিন্তু আজ রাত 12টা পর্যন্ত, আজ রাত 12টা পর্যন্ত। ঠিক আছে, আজ রাত 12টা পর্যন্ত থাকছে। তাই চট জলদি জয়েন করে যাও। চলো, আইসিডিএস যদি যারা ভাবছো যে সুপারভাইজার ওয়ার্কার হেল্পার সব একসাথে প্রিপারেশন নেবে, তার জন্য কিন্তু ব্যাচ আছে। একই কুপন কোড অ্যাপ্লাই করলে ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও, এই প্রাইসগুলোর থেকেও কমে পেয়ে যাবে, এই প্রাইসগুলোর থেকেও কমে পেয়ে যাবে এই কুপন কোড অ্যাপ্লাই করলে আজ 12টার আগে, আজ রাত 12টার আগে, আজ রাত 12টার আগে। ঠিক আছে, এবং প্রত্যেকটার ভ্যালিডিটি দেখে নিও। কর্মী সহায়িকার 6 মাস, সুপারভাইজারের 6 মাস। যদি তুমি সবটা একসাথে নাও তখন ভ্যালিডিটি 1 ইয়ারের। ঠিক আছে, চলো তাহলে তার জন্য কি করতে হবে? প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ। ঠিক আছে, এবং সেখানে গিয়ে পেড কোর্সে তুমি ব্যাচে জয়েন করতে পারবে। চলে আসি আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই ছিল। যদি নতুন হয়ে থাকি আর ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষাকে টার্গেট করে থাকি তাহলে BSSCI কম্পিটিটিভ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করব। টিচিং যদি টার্গেট হয়ে থাকে তাহলে BSS এডুকেশন ইনস্টিটিউশন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব। যদি পুলিশ তোমার টার্গেট হয় তাহলে BSSCI পুলিশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি রেল তোমার টার্গেট হয় বা এসএসসি, তাহলে এসএসসি এবং রেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ব্যাংক যদি তোমার টার্গেট হয় তাহলে ব্যাংকের যে চ্যানেল আছে সেটা BSSCI ব্যাংকিং, ওটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কমেন্ট সেকশনে জানিও তোমরা কে কোন জেলা থেকে দেখছো আর কে কোন জবকে টার্গেট করছো।
আশা করছি ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ক্লাস বা ভিডিওর মাধ্যমে। টিল দেন বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।